টিমের নাম অ্যামাজন। তো অ্যামাজন টিম আজকে আমাদের এই প্রেজেন্টেশনটা প্রদান করবে। আর আমরা জানি আমাদের প্রেজেন্টেশন পর্বের দুটি পর্ব থাকে আর কি, দুটি অংশে ভাগ করা হয়েছে। একটি অংশে হলো যে সংশ্লিষ্ট টিম থাকে, সেই টিম আমাদেরকে প্রেজেন্টেশন প্রদান করে থাকে। আর দ্বিতীয় অংশে থেকে থাকে প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ দর্শক সারিতে যারা বসে আছো তারা এদেরকে প্রশ্ন করবা এবং সেই প্রশ্নের তারা অ্যান্সার দিবে। তো এই হলো বিষয়। আমরা চাই যে প্রত্যেকটা সারি থেকে মিনিমাম একটা করে যেন প্রশ্ন আসে, প্রত্যেকটা সারি থেকে, এই সারি থেকে একটা, এখান থেকে একটা, এরকম করে একটা একটা করে প্রশ্ন আসবে। তো যতক্ষণ আমাদের সময় কুলায় ততক্ষণ আমরা এই প্রশ্নগুলো নিতে থাকবো এবং আমাদের যে আজকের অংশগ্রহণকারীরা যারা আছে তারা সেগুলো উত্তর প্রদানের চেষ্টা করবে। যদি তারা না পারে আমরা নিজেরাই উত্তর দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। এটাকে বলা হয় অ্যামাজন ফরেস্ট নাকি? তোমাদের টপিকস কি? অ্যামাজনের জীববৈচিত্র্য, অ্যামাজন রেইন ফরেস্টের জীববৈচিত্র্য, তাই তো? এবং এটা হলো পৃথিবীর ফুসফুস বলা হয়, তোমরা জানো পৃথিবীর ফুসফুস, তাই তো? পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এখানে হিউজ একটা এলাকা মিলে কি আছে, শুধু ফরেস্ট আর ফরেস্ট, এবং সেই ফরেস্টে কিন্তু হিউজ পরিমাণ অক্সিজেন সাপ্লাই হয় এবং পুরো পৃথিবীতে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো এইটা সম্বন্ধে আমাদের আসলে জানা দরকার। আমরা সকলেই নাম শুনেছি, অ্যামাজন ফরেস্টের নাম শুনেন এমন কেউ নেই। এমনকি বিভিন্ন কোম্পানিও অ্যামাজন এই নামটা ব্যবহার করে তাদের কোম্পানির নাম হিসেবে ব্যবহার করছে, যেমন amazon.com এরকম। তো আমরা এইটা সম্পর্কে এই গ্রুপকে দিয়েছি, তারা স্টাডি করেছে এবং তারা কি জানলো সেটা আমাদেরকে এখানে জানাবে। আমরা হয়তো অনেক কিছু জানি, কিন্তু আবার অনেক অজানা কিছু আছে যেগুলো আমরা তাদের মাঝখান থেকে আজকে আমরা জানতে পারবো বলে আশা করি। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করে দিচ্ছি। চলো যাই, সকলে মিলে আমরা এই প্রেজেন্টেশন উপভোগ করি। তো টিম অ্যামাজনকে তাদের অ্যামাজন ফরেস্ট নিয়ে এই প্রতিবেদনটা দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম, এবং সেই সাথে অসান উপস্থিত শ্রদ্ধেয় আরিফুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রেজেন্টেশনের সুযোগ করে দেওয়ার জন্য। তো আমাদের টিমের নাম হচ্ছে টিম অ্যামাজন এবং টপিকটা হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট নিয়ে। তো শুরুতে যদি আমি আমাদের টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। তো আমি আছি মোহাম্মদ জুবাইর রহমান, এরপরে হচ্ছে নুসরাত জান বৃষ্টি, মাসুদ রানা এবং সুমাইয়া কারিম নাবিলা। তো প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি আমার নিজের পরিচয়টা দিতে চাই। টিম আমাদের পক্ষ থেকে আমি আছি জুবাইর রহমান, তো অধ্যয়নরত প্রাণী বিদ্যা বিভাগ, সেশন 2024-25। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অ্যামাজনের পরিস্থিতি এবং অবস্থান। তো আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই পৃথিবীর ফুসফুস অর্থাৎ অ্যামাজন রেইন ফরেস্টে। তো আমরা জানি যে এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উষ্ণমণ্ডলীয় রেইন ফরেস্ট অর্থাৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এবং পৃথিবীর প্রায় 20% অক্সিজেন এই অ্যামাজন বন সরবরাহ করে বলে একে পৃথিবীর ফুসফুস বলা হয়, অর্থাৎ আর্থ অফ দ্য লাংস বলা হয় একে। এবং এই অ্যামাজন অরণ্যের মধ্যে দিয়ে বয়ে গেছে হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অর্থাৎ অ্যামাজন রিভার। এছাড়াও এই অরণ্যের মধ্যে প্রায় 350টি আদিবাসী গোত্র আছে যাদের নিজস্ব ভাষা এবং গোত্র আছে। এছাড়াও আমি যদি উদ্ভিদ প্রজাতির কথা বলি তাহলে প্রায় 40,000 প্লাস উদ্ভিদ প্রজাতি আছে। 40,000 প্লাস উদ্ভিদ প্রজাতি আছে এবং 2,200 প্লাস অর্থাৎ 2200 প্লাস হচ্ছে প্রাণী প্রজাতি আছে। এবং যদি পোকামাকড়ের কথা বলা হয় তাহলে হচ্ছে প্রায় 2.5 মিলিয়ন, আসলে হিউজ পরিমাণ হচ্ছে পোকামাকড় আছে এই গভীর অরণ্যে। আচ্ছা, এবার যদি আসি এর অবস্থান নিয়ে, তাহলে হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত হলেও 60% হচ্ছে ব্রাজিলের অন্তর্গত, এবং ব্রাজিল ছাড়াও হচ্ছে পেরু, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ইত্যাদি অঞ্চলে আরো কিছু বনাঞ্চল বিস্তৃত আছে। এবং আমি যদি এর আয়তনের কথা বলি তাহলে হচ্ছে প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই অঞ্চল হচ্ছে বিস্তৃত। আচ্ছা, তো এরপরে হচ্ছে প্রেজেন্টেশন দিবে নুসরাত জান বৃষ্টি।
আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত জাহান বৃষ্টি, প্রাণীবিদ্যা বিভাগ, সেশন 24-25, রোল 35। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার টিমমেট জুবাইরকে যে আমাকে প্রেজেন্টেশনটি উপস্থাপনা করার সুযোগ করে দিয়েছে। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা মোহাম্মদ আরিফুল ইসলাম স্যারকে। তো আমার প্রেজেন্টেশনের বিষয়টি হচ্ছে আমাজনের জীববৈচিত্র্য। চলো আমাদের প্রেজেন্টেশনটি শুরু করি। অ্যামাজনের জীববৈচিত্র্য। অ্যামাজনে প্রায় 30 লাখেরও বেশি প্রাণী রয়েছে। এখানে শুধু বনাঞ্চলই নয়, প্রাণীর এক মহাসমুদ্র রয়েছে। আমি বিভিন্ন কিছু প্রাণীদেরকে নিয়ে আলোচনা করবো, যেমন স্তন্যপায়ী, পাখি, উভচর, সরীসৃপ ইত্যাদি। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছেন জাগুয়ার, স্লথ, ট্যাপির ইত্যাদি। এছাড়াও রয়েছে আরো 400+ প্রজাতি। এছাড়াও রয়েছে পিগমি মামুসের, যা পৃথিবীর সবচেয়ে ছোট মানব। পাখি প্রায় 1300+ পাখি এখানে পাওয়া যায়, যেমন ম্যাকাও, হারকি, ঈগল ইত্যাদি। এখানে আরো রয়েছে সরীসৃপ প্রজাতি। অ্যানাকন্ডা ছাড়া 370+ সরীসৃপ এখানে রয়েছে, যেমন ইগুয়ানা, কাইমান ইত্যাদি। উভচর প্রাণী, এখানে রয়েছে 400+ উভচর প্রাণী। এদের প্রত্যেকেই প্রায় বিষাক্ত। পয়জন ডার্ট ফর গাছ প্রাণ ইত্যাদি। মাছ, অ্যামাজনের নদীতে রয়েছে প্রায় 3000-এরও বেশি মাছ, যেমন পিরানহা, ইল মাছ ও অ্যারাপাইনা পৃথিবীর সবচেয়ে বড় মিঠা প্রাণীদের মধ্যে একটি। পোকামাকড়, অ্যামাজনের জীবের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে পোকামাকড় শ্রেণী। এখানে 25 লাখেরও বেশি পোকামাকড় রয়েছে, যেমন পিঁপড়া, ইঁদুর, বিটল ইত্যাদি। এখানে পোকামাকড়, স্তন্যপায়ী, এরা ছাড়া আরো রয়েছে কিছু আকর্ষণীয় প্রজাতি, যেমন পিঙ্ক সিভার, ডলফিন, গ্লাস ফর্ক, ক্যাপিবারা পৃথিবীর সবচেয়ে বড় দন্তযুক্ত প্রাণী। এই ছিল আমার প্রেজেন্টেশন। এরপর প্রেজেন্টেশনটি আরো বিস্তৃত করতে আসছে মাসুদ। ধন্যবাদ। স্যার মোহাম্মদ আরিফুল ইসলাম স্যারকে আমি আসছি আমার মজন টিমের পক্ষ থেকে মোহাম্মদ মাসুদ রানা, পানি অধ্যয়নরত প্রাণী বিভাগ, সেশন 2024-25। আমার আলোচ্য বিষয় হচ্ছে অ্যামাজনের উদ্ভিদ বৈচিত্র্য। ভয়েস লাউড করো, জোরে করো। অ্যামাজনের পানি বৈচিত্র্য। আলোচ্য বিষয় হচ্ছে অ্যামাজনের উদ্ভিদ বৈচিত্র্য। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির প্রায় 10 থেকে 15 ভাগ রয়েছে এই অ্যামাজন জঙ্গলে। এখানে প্রায় 40,000+ প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। প্রতি হেক্টরে গড়ে 400 থেকে 700টি গাছ পাওয়া যায়। অ্যামাজনের প্রধান বৃক্ষ প্রজাতি হলো মেহগনি, রাবার গাছ, ব্রাজিল নাট, কাপক, যা প্রায় 60 মিটার পর্যন্ত লম্বা হয়। অ্যামাজনের শত শত উদ্ভিদ চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন সিনকোনা, জাঙ্গালিরা ওষুধের প্রধান উৎস। অ্যামাজনের জীববৈচিত্র্য ধ্বংসের কারণ কৃষিজমি, গবাদি পশু পালন ও বসতি স্থাপনের জন্য ব্যাপকভাবে গাছপালা কাটা হচ্ছে। স্বর্ণ, তেল ও অন্যান্য খনিজ আহরণের ফলে মাটি ও পানি দূষণ ঘটে, যার ফলে উদ্ভিদ প্রাণী মারা যায়। বিরল প্রাণী যেমন জাগুয়ার, তুকান পাখি ধরা ও বিক্রির ফলে প্রজাতি বিলুপ্ত হচ্ছে। আমার পরবর্তী বিষয়ে বলবেন মোহাম্মদ সুমাইয়া নাবিলা। আজকের প্রেজেন্টেশনে উপস্থিত সকলকে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানতে চাই আমাদের সম্মানিত শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম স্যারকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সদস্যদের আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুমাইয়া করিম নাবিলা, অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগ, 2024-25 সেশন, রোল 6। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যা শুধু আমাদের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি অ্যামাজন বনকে লাঞ্চ অফ আর্থ অর্থাৎ পৃথিবীর ফুসফুস বলা হয়। এটি আমাদের বায়ুকে পরিশুদ্ধ রাখে, জলবায়ু নিয়ন্ত্রণ করে ও অসংখ্য প্রাণীর আবাসস্থল। কিন্তু বন উজাড়, কৃষি সম্প্রসারণ, খনন ও অগ্নিকাণ্ডের কারণে এই অমূল্য সম্পদ আজ ভয়াবহ মৃত্যুর মুখে
তাই আমাদেরকে সচেতন হতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করব। বন উজাড় বন্ধ করা, অবৈধ গাছ কাটা, ভূমি দখল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কৃষিকাজ এমন ভাবে করতে হবে যেন বনভূমি নষ্ট না হয়। স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি বন্ধ করতে হবে। গাছ কেটে পুড়িয়ে ছাই মাটিতে মিশিয়ে তাতে কিছু বছর চাষ করা এবং মাটি উর্বরতা হারালে আবার নতুন করে গাছ কাটাকে স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতি বলে। ধ্বংসপ্রাপ্ত স্থানে নতুন করে বৃক্ষরোপণ এবং স্থানীয় প্রজাতির গাছ লাগানো। অবৈধ কাঠ কাটা, শিকার ও খননের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। বন সংরক্ষণে স্থানীয় আদিবাসী ও জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণের জীবনধারাকে রক্ষা করতে হবে। ব্রাজিল সহ সংশ্লিষ্ট দেশগুলোর বৈশ্বিক সংস্থা যেমন ইউএন এবং WWF এর সহযোগিতা প্রদান। এখন হচ্ছে উপসংহার। অ্যামাজন রেন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের ভান্ডার। এটি শুধু দক্ষিণ আমেরিকায় নয়, পুরো বিশ্বের জলবায়ু, পরিবেশ ও প্রাণজগতের ভারসাম্য রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে। কিন্তু বন উজাড়, কৃষি সম্প্রসারণ, খনন, অগ্নিকাণ্ডের কারণে এই অমূল্য সম্পদ আজ ভয়াবহ হুমকির মুখে। তাই এখনই সময় অ্যামাজনকে রক্ষা করা। টেকসই উন্নয়ন, কৃষি সম্প্রসারণ, পরিবেশ সচেতনতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে লাঞ্চ অফ আর্ট অর্থাৎ পৃথিবীর পুষ্টিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা সম্ভব হবে। তো এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রদান করেছে আজকে। আর তোমরা যারা এই পাওয়ার পয়েন্টটি তৈরি করেছো আর কি, তাদের জন্য আরেকটা তালি, ঠিক আছে? এত চমৎকার এবং এত সুন্দর সুন্দর অ্যানিমালকে তারা প্রেজেন্ট করছে, আমরা কিন্তু অভিভূত। আমরা দেখো এই প্রাণীটা খুবই চমৎকার, হ্যাঁ আমার মতে দাঁড়িয়ে, হ্যাঁ দেখছো খুবই চমৎকার দাঁড়িয়ে আছে এটা। আবার এই স্পাইডারকে খুব স্বাভাবিক মনে করো না, এই স্পাইডার গুলো কিন্তু অনেক বিষাক্ত স্পাইডার আছে এখানে, তো বুঝতেই পারতেছো। আর আমরা যে বিষয় নিয়ে কথা বলছি খুবই ভাইটাল একটা বিষয় নিয়ে কথা বলছি, তাই না? তো আমরা খুবই অভিভূত এবং আমরা চাইবো তোমরা যখন প্রেজেন্টেশন শোনো তখন অবশ্যই নিজেরা একটু সাইলেন্ট থাকবা। তোমার ভালো না লাগে অন্যজন যারা শুনতে পারে, তোমার কথার জন্য অন্যজনের ডিস্টার্ব হয়। তুমি যখন এখানে এসে প্রেজেন্টেশন দিচ্ছ তখন অন্যরা তোমার সামনে কথা বলতেছে অন্য বিষয়টা, তখন তোমার নিশ্চয়ই ভালো লাগবে না। যাদেরকে বলতেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো কাদেরকে বলতেছে। এটা করো না, ঠিক আছে? তাহলে প্রেজেন্টেশন যারা করে ওরা অলরেডি এমনি নার্ভাস হয়ে যায়। অনেকের মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না, দেখছো? এগুলো বেরোচ্ছিল না কেন? কারণ হয়তো প্র্যাকটিসের অভাব আছে। সহজ হিসাব, প্র্যাকটিসের অভাব ছিল। তো প্র্যাকটিসের অভাব থাকবে কেন? আমি তো তোমাকে 1.5 মাস সময় দিচ্ছি, অনেকদিন সময় দিচ্ছি, কেন প্র্যাকটিসের অভাব থাকবে, তাই না? তোমাদের টিমটা কিন্তু আমার সাথে যোগাযোগ করো না। তোমাদের টিমটা হলো নিজেরা প্র্যাকটিস করছো। আমাকে একবার রিভিউ দেখানোর কথা ছিল, তোমরা দেখাও না, তো সেটার প্রমাণ এখানে পাওয়া গেছে। এরকম করবো না, অন্য যে টিম গুলো আসবা তারা অবশ্যই আমাকে দেখাবো, ঠিক আছে? আগের দিন অথবা একদিন আগে হোক আমাকে দেখিয়ে যাবো। তো যাই হোক, এটা ভিন্ন বিষয়। তো আমরা এই আজকের প্রেজেন্টেশনের প্রথম পর্ব সম্পন্ন করে ফেলছি। এখন আমরা দ্বিতীয় পর্বে চলে যাবো আর কি। দ্যাটস মিন দর্শক সাইড থেকে কি আসবে? প্রশ্ন আসবে। দর্শক সাইড থেকে প্রশ্ন আসবে, তো একটা একটা করে প্রশ্ন করবা। তোমরা এখানে দাঁড়াও, সকলে এই পাশে দাঁড়াও, সবাই এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, সবাই লাইভ করে দাঁড়াও। তোমাদের মাঝখান থেকে সবাই খুব ভালো করেছো, তার মাঝখান থেকে সবচেয়ে ভালো করছো আমার মনে হয় যে নাবিলা, না? নাবিলা খুব ভালো বলেছে আর কি, নাবিলাকে অসংখ্য ধন্যবাদ। বাকিরাও খুব ভালো করছে, বাট কাছাকাছি, কিন্তু নাবিলা একটু বেশি ভালো করছে আর কি। তো এই যে নাবিলা সহায়তা বা প্র্যাকটিস সে বেশি করছে আর কি, এগুলো কোনো বিষয় না। প্র্যাকটিস যে ভালো করবে সে ভালো করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, যাদের মধ্যে একটু জড়তা ছিল তারা একটু জড়তা কাটিয়ে নিও। স্লাইড দেখেও বলা যায়, কিন্তু এটা দেখার সিস্টেম আছে, বুঝছো? এটা অভ্যাস লাগে। আমি দেখতে হচ্ছে আবার কথাও বলতেছি, এরকম এই টাইপের হবে, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই। তোমরা যারা মনে করো একটু নার্ভাস ছিল, আরো 2-1 দিলে কিন্তু তোমার এই জড়তাটা কেটে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, অ্যামাজন যেহেতু পৃথিবীর অন্যতম রহস্যজনক স্থান, তো রহস্যজনক কিছু ঘটনা বা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি, বলার জন্য কি কি রহস্যময়। মেহানের প্রশ্ন হলো যে অ্যামাজন যেহেতু রহস্যময় একটি স্থান, তাহলে এখানে কি কি রহস্যময় জিনিস পাওয়া যেতে পারে তা নিয়ে একটু জানতে চাচ্ছি। তো কে বলবো? তোমরা যে কেউ বলতে পারো। এখানে হ্যাঁ, আপনি কথা বলুন। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। একটু ক্লোজ।
আমরা জানি অ্যামাজন বন হচ্ছে জীববৈচিত্র্য ঘেরা একটি বন। এটা হচ্ছে রহস্যময় বলতে আসলে প্রায় অধিকাংশই রহস্যময় বন এটা। আর এখানে হচ্ছে কিছু প্রাণী প্রজাতি আছে, এবং যেটা হচ্ছে সবচেয়ে বড় যে পৃথিবীর প্রায় হচ্ছে শতকরা 20% অক্সিজেন যেহেতু এই অঞ্চল থেকে, এই বন থেকে আসে, এটা এক ধরনের হচ্ছে রহস্যময় বলা যেতে পারে। এছাড়াও এই বনে হচ্ছে কিছু বিলুপ্ত প্রায় প্রাণী প্রজাতি আছে, যেমন জাগুয়ার আছে, পিরানহা মাছ আছে, ম্যাকাও পাখি আছে, পিঙ্ক রিভার ডলফিন যেটাকে বলে ওটা আছে। আর এটা হচ্ছে অন্যান্য বনাঞ্চলে দেখা যাচ্ছে খুবই রেয়ার। তো এক্ষেত্রে এগুলো হচ্ছে কিছু রহস্যময় হতে পারে। এছাড়াও এই বনে হচ্ছে রহস্যময় কিছু, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে 350টারও বেশি আদিবাসী সম্প্রদায় আছে। তো এই রহস্যময় আদিবাসী সম্প্রদায় আমরা যদি দেখি যে অন্য কোনো বনাঞ্চলে কিন্তু এরকম আদিবাসী সম্প্রদায় এগুলো নেই, মানে এগুলো আর কি রহস্যময় বলতে। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু অ্যাড করি এর সাথে আর কি। বসলো আসলে রহস্যময় বলতে অ্যানাকোন্ডার নাম শুনছো? অ্যানাকোন্ডা কিন্তু এখানে পাওয়া যায়। তো বুঝতে পারতেছো অ্যানাকোন্ডার একটা মুভি আছে, তাই না? তো এটা অবশ্যই একটা বিষয়। আর এই যে ও যে বললো যে 360 বা 350-এর উপরে উপজাতি আছে, তোমরা কি জানো যে এই উপজাতি গুলো এখনো পর্যন্ত আধুনিক কোনো কিছুর সাথে জড়িতই না। ওরা যদি মানে একটা পেপসির বোতল পায় বা একটা মোবাইল পায়, ওরা এটা নিয়ে পুরো যেমন গবেষণা শুরু করবে যে আবার কি জিনিস, এটা কি জিনিস, এই টাইপের। মানে ওরা একদম সম্পূর্ণ আধুনিকতা থেকে বাইরে, কোনো ধরনের টিকা নেয় না, কোনো কিছু নেয় না। এবং তারা বিভিন্ন ধরনের নিজস্ব কিছু ধর্ম আছে, সেগুলো তারা পালন করে থাকে। তো নিঃসন্দেহে রহস্যময় তো অবশ্যই, এটা তো বলার অপেক্ষা রাখে না আর কি। তো যাই হোক, পরবর্তী থেকে প্রশ্ন করবা হচ্ছে প্রাণী জগতের ভারসাম্য রক্ষায় অ্যামাজন কি কি ভূমিকা রাখে? ওকে, খুবই সুন্দর প্রশ্ন। প্রাণী জগতের ভারসাম্য রক্ষায় অ্যামাজন কি কি ভূমিকা রাখছে, কে বলবা? সময় নেওয়া যাবে না, দ্রুত। এক, আর না পারলে সাইলেন্ট হয়ে যাও, যেমন পারলাম। ঠিক আছে, শোনো, ওর অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি আর কি। জীব বৈচিত্র্য রক্ষায় অ্যামাজন ফরেস্ট কি ভূমিকা রাখতে হচ্ছে ভারসাম্য রক্ষায়। সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি উদ্ভিদ প্রাণী একে অপরের সাথে পরিপূরক। উদ্ভিদ না থাকলে কিন্তু প্রাণীর অস্তিত্ব থাকবে না, মাথায় রেখো এটা। তো অর্থাৎ ইকোলজিক্যাল যে ব্যালেন্স, ইকোলজিক্যাল যে চেইন, সেগুলো মেনটেন করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, নিঃসন্দেহে। ঠিক আছে, আমরা যে খাদ্য শৃঙ্খলার নাম শুনে আসছি, বাস্তুতন্ত্রের নাম শুনে আসছি। খাদ্য শৃঙ্খলা আমরা কি দেখছি? একটা উদ্ভিদের উপরে একটা প্রাণী নির্ভরশীল, আবার ওই প্রাণীর উপরে আরেকটা প্রাণী নির্ভরশীল, ওই প্রাণীর উপরে আবার আরেকটা প্রাণী নির্ভরশীল। তো এই পুরো একটা চেইনের কোনো এক যদি ব্রেক হয়ে যায়, তাহলে পুরো জিনিসটা কলাপস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা শুধু বলতে পারি যে উদ্ভিদের উপরে শুধু প্রাণী নির্ভরশীল তা না, প্রাণীর উপরেও আবার কি আছে? উদ্ভিদ নির্ভরশীল। যেমন দেখো, একটা পাখি একটা উদ্ভিদে পরাগায়ন ঘটিয়ে দিচ্ছে, তাহলে ওই উদ্ভিদের টিকে থাকার জন্য কিন্তু পরাগায়নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই নাকি? আচ্ছা, তোমরা জানো ফলের যে বিস্তার ঘটে, বীজের যে বিস্তার ঘটে কার মাধ্যমে? পাখির মাধ্যমে, তাই নাকি? তার মানে অবশ্যই এটা একটা পরিপূরক। অ্যামাজন ফরেস্ট পুরো এলাকার ভারসাম্য রক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সো নেক্সট প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, অ্যামাজন বন কেন উদ্ভিদ এবং প্রাণী জগতের এত বড় বৈচিত্র্য? না, শুধু অ্যামাজন বনে কেন উদ্ভিদ এবং প্রাণী জগতে এত বড় বৈচিত্র্য পাওয়া যায়? না, প্রাণীদের বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকতে হয়, আবার উদ্ভিদের জন্য বিভিন্ন পরিবেশের ভারসাম্যতা আছে। ওকে, ওর প্রশ্ন হলো জান্নাতুল, না? পরিচয় দিয়ে নিবা, সে পরিচয় দিয়ে না তারপর প্রশ্ন করবা। তোর প্রশ্ন হচ্ছে শুধু আমাদেরই এত বৈচিত্র্য কেন, অন্য জায়গায় নয় কেন? ওকে, কে অ্যানসার দিবা? আচ্ছা, চলে আসো, এখানে দাঁড়িয়ে বলো, জাস্ট বলে যাও, এখানে দাঁড়াও, বলে যাও। অ্যামাজনে রয়েছে 30 লাখেরও বেশি প্রজাতি, এটা তোমরা আগে জেনেছো। অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এখানে প্রাণী বসবাস করার জন্য অনেক জায়গা রয়েছে, এছাড়াও রয়েছে তাদের প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র সব। অ্যামাজনে অনেক ধরনের আবাসস্থলও রয়েছে, গুহা, নদী। নদীতে অনেক মাছ থাকতে পারে এবং সরীসৃপ প্রজাতিগুলো গুহাতে এবং বন জঙ্গলে থাকতে পারে। এজন্য অ্যামাজনে অনেক ধরনের প্রজাতি।
ঠিক আছে, আমি একটু সম্পর্ক করে দিচ্ছি আর কি। অ্যামাজন ফরেস্ট এতই ভাস্ট, এতই বড় যে এখানে জেনারেল মানুষের অনেকেই টাচেই নাই। তো টাচ না থাকাতে কি হয়েছে, কিছু গাছ আছে যে এত লম্বা হয়েছে যে আসলে সে অনেক আগে এসেছিল এবং সে অনেক লম্বা হয়ে গেছে এবং তার অনেক বিস্তার ঘটছে, এবং বিস্তার ঘটার কারণে গেছে ওইগুলোকে ধ্বংস কেউ করে নাই, মানে এটা বড় হওয়ার কারণে এটা হয়েছে। সাইজে বড় হওয়ার কারণে এটার গভীরে কিন্তু সবাই যেতে পারে না, গভীরে যেতে পারে না বলে ওই বন বা ওই সংশ্লিষ্ট প্রাণীদের টিকে থাকার সম্ভাবনা বেশি। কারণ কিন্তু আমরা জানি প্রকৃতপক্ষে কিন্তু মানুষই কিন্তু সকল ধরনের জীব বৈচিত্র্য ধ্বংসের জন্য দায়ী। এটা কিন্তু প্রকৃত চিত্র। আমরা যেটা করতেছি, যেমন অ্যামাজন ফরেস্টে যে দেখাচ্ছে, ওরা এটা উল্লেখ করছে কিনা জানি না, একটা তথ্য হলো এরকম যে প্রতি বছর 70,000 অগ্নিকাণ্ড ঘটে অ্যামাজন ফরেস্টে, 70,000। তো এই অগ্নিকাণ্ড গুলো কিভাবে হয়? এক হইলো তোমার যে নরমালি হলো প্রাকৃতিক কারণে ওখানে আগুন লেগে যায় আর কি, দাবানল যেটাকে বলা হয়, দাবানলের মাধ্যমে আগুন ধরে, বাট এটার সংখ্যা একটু কম। কিন্তু এইখানে স্থানীয় যে বসতি যারা অ্যামাজন ফরেস্টের বাইরে যারা আছে, তারা আশপাশে গিয়ে তারা ওইখানে গিয়ে হলো গাছগুলো কেটে তারা গোচারণ ভূমি বানাচ্ছে, তারা কৃষি জমি বানাচ্ছে, এরকম তারা কেটেই চলেছে আর কি। এখন যদি ওই জায়গাটা কম হতো, এরকম কাটতে কাটতে কিন্তু শেষ হয়ে যেত, তাহলে সেখানে কিন্তু জীববৈচিত্র্য শিখে থাকার কোনো সম্ভাবনা ছিল না আর কি। তো যেহেতু ভাস্ট অনেক বড়, এই বড় হওয়ার কারণটাই হলো তার হলো এই বৈচিত্র্যের কারণ, এটা হলো মেইন কারণ। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে কি প্রশ্ন করব? আমি খালেদা জান্নাত মেধা। আমার প্রশ্ন হচ্ছে, আমাজন জঙ্গল যেহেতু এত বৃহৎ এবং পৃথিবীর ফুসফুস বলা হয়, তো অ্যামাজন জঙ্গলের কোনো ক্ষতি না করে অ্যামাজন জঙ্গলকে আমরা কিভাবে কাজে লাগিয়ে পৃথিবীর অর্থনৈতিক উন্নত করতে পারি? খুবই সুন্দর প্রশ্ন, কি আনসার দেবা? প্রশ্ন কি বুঝতে পেরেছো? অ্যামাজন ফরেস্টের কোনো ক্ষতি না করে কিভাবে আমরা অর্থনীতি কাজে লাগাতে পারি? ইয়েস, যে বিষয় নিয়ে শোনো, এগুলো খুব কনসেপচুয়াল প্রশ্ন আর কি, যে এই ফরেস্ট থেকে আমি কিভাবে ফরেস্টের ক্ষতি করবো না, আর এট দ্য সেম টাইম অর্থনৈতিক ভাবে লাভবান হবো, তাই তো? সো এটা আমরা পুরো অ্যামাজন ফরেস্ট নিয়ে না করতে পারি, কারণ অ্যামাজন ফরেস্ট একটা সংরক্ষিত এলাকা। সংরক্ষিত এলাকাতে অর্থনৈতিক চিন্তা ভাবনা করা যাবে না, প্রথম কথা। সংরক্ষিত এলাকাতে অর্থনৈতিক চিন্তা ভাবনা করা যাবে না। প্রাণীর বা উদ্ভিদ এটা অভয়ারণ্য, ঠিক আছে, তাদের বেঁচে থাকাটা এখানে মুখ্য আর কি। তো আমরা এখানে আসলে অর্থনৈতিক চিন্তা করতে পারবো না। তবে আমরা যেটা করতে পারি যে প্রাণী বা উদ্ভিদের কোনো ক্ষতি না করে আমরা অর্থনৈতিক চিন্তা ভাবনা করতে পারি আর কি। এটা কিরকম? যেমন হলো এখান থেকে মধু সংগ্রহ করা যেতে পারে আর কি, মধু, সেটা গুরুত্বপূর্ণ হতে পারে। সীমিত আকারে কাঠ সংগ্রহ করা যেতে পারে, যে সকল উদ্ভিদ মারা গেছে আর কি, সেই সকল কাঠ আমরা নিয়ে আমরা ব্যবহার করতে পারি, সেটা করা যেতে পারে। আরো কি করতে পারি? এখানে যে এত ধরনের হাজার হাজার লাখ লাখ ধরনের যে প্রজাতির গাছ আছে, এই সকল গাছ থেকে অসংখ্য ঔষধি গাছ আছে। এই ঔষধি গাছগুলো থেকে আমরা কি বিভিন্ন উপাদান সংগ্রহ করে আমরা কি করতে পারি, ঔষধের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, মেডিসিনাল। তবে সেটা অবশ্যই কি করতে পারি, ভারসাম্য রেখে, কোনো ক্ষতি করে না। এখন দেখা গেল যে একটা গাছের সংখ্যা আছে খুব সীমিত, সেই গাছকে আমরা কখনোই টাচ করবো না। যে গাছের সংখ্যা অনেক বেশি আছে সেখানে আমরা টাচ করতে পারি, ঠিক আছে? এটা ব্যালেন্স রেখে করতে হবে এবং নিয়ন্ত্রিত ওয়েতে করতে হবে, এবং সেটা আবার কিন্তু ভাস্টলি না, পুরো অ্যামাজন ফরেস্ট জুড়ে না, সেটা হতে পারে আশেপাশে কোনো জায়গায় মিলে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো কিছু জায়গা আছে ইকো ফরেস্ট, নাম শুনেছো আর কি, ন্যাশনাল পার্কের নাম শুনেছো। ইকো ফরেস্টের কাজটা কি? যে এখানে বিনোদন নিবে মানুষ, বিনোদন নেওয়ার মাধ্যমে অর্থনৈতিক লাভবান হতে পারে, এট দ্য সেম টাইম কোনো উদ্ভিদ বা কোনো প্রাণীর কোনো ক্ষতি করা যাবে না। তো এইভাবে আরো অনেক বিষয় আছে যেগুলোর মাধ্যমে আমরা কি হতে পারি, অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি। তো ধন্যবাদ। আসো হিরো, বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিমুল আলী। ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ টিম অ্যামাজনকে এত চমৎকার একটা টপিক থেকে আমাকে একটা প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। সো বেসিক্যালি আমার প্রশ্নটা হলো, আমরা সকলেই তো জানি অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, তাহলে নিয়মিত বনজার আর অ্যামাজনের জীববৈচিত্র্য ধ্বংসের ফলে পৃথিবী কি কি হুমকির মুখে পড়তে পারে? ওকে, খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। এটা নিয়ে কিন্তু খুবই অ্যালার্মিং একটা প্রশ্ন। দেখি আমাদের এই টিম অ্যামাজন কি অ্যানসার দেয়, কে দেবা? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। তো আমরা জানি যে অ্যামাজন ফরেস্ট হচ্ছে পৃথিবীর ফুসফুস বলা হয়, আর এই বনাঞ্চল কোনো কারণে প্রতিনিয়ত আমরা জানি যে এই বনাঞ্চল ধ্বংস হয়, বিভিন্ন
কাঠ চোরাচালানকারী আছে, এছাড়াও অগ্নিকাণ্ডে বিভিন্নভাবে বন ধ্বংস হচ্ছে। আর যদি বলতে হয় যে এই অ্যামাজন ফরেস্ট ধ্বংস হওয়ার ফলে পৃথিবীর যদি কি কি পরিবর্তন আসে, 1 নম্বর হচ্ছে জলবায়ু হচ্ছে দ্রুত পরিবর্তন হবে এবং বিপুল পরিমাণে হচ্ছে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। আর আরেকটা হচ্ছে এই বন জঙ্গল ধ্বংস ফলে বিপুল পরিমাণে যে উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি আছে এগুলো হচ্ছে দ্রুত ধ্বংস হবে। এবং মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পৃথিবীর যে বৈশ্বিক উষ্ণায়ন এটা হচ্ছে দ্রুত হারে বৃদ্ধি পাবে। এই তো। পরবর্তী প্রশ্ন হিরো থেকে রাশেদ, না বলো রাশেদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ। আমার প্রশ্ন হচ্ছে অ্যামাজনের নাম কেন অ্যামাজন? অ্যামাজন হওয়ার কারণটা কি? আমার মনে হয় অ্যান্সারটা তুমি দিয়ে যাও, ওরা এটা বলতে পারবো না, পারবা? গুড, ভেরি গুড। সেটা খুব একটা সুন্দর প্রশ্ন। খুবই অ্যামাজন নামটা আসতে হচ্ছে ফরাসি স্প্যানিশ ও অভিযাত্রী ফ্রান্সিসকো দা ওরিয়ানা হচ্ছে প্রথম ইউরোপীয় হিসেবে এই অরণ্যের মধ্যে হচ্ছে প্রবেশ করেন। তিনি হচ্ছে 1541 সালে এবং তিনি নদীর তীরে এই অঞ্চল দিয়ে নদীর তীরে হচ্ছে কিছু নারী যোদ্ধাদের তীরধনুক নিয়ে যুদ্ধ করতে দেখেন এবং তিনি এই নারীদের দেখে হচ্ছে গ্রিক পুরাণে যে অ্যামাজন নারী যোদ্ধাদের কথা বলা আছে সেখান থেকে হচ্ছে এই গভীর অরণ্য এবং নদীর নাম হয়েছে অ্যামাজন। আমার মনে হয় বেশিরভাগই জানতাম না এটা, তাই না? চমৎকার একটা পয়েন্ট। ওকে, ভেরি গুড। ওকে, নেক্সট হিরো থেকে। এই তুমি না সেদিন প্রশ্ন করতে চাইছিলে, আপনাকেই বলছি। হ্যাঁ, আপনাকেই বলছি। বলো। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আমি জানতে চাচ্ছি সালোক সংশ্লেষণের জন্য সূর্যালোক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা আবার জানি যে আমাজনের অনেক জায়গা আছে যেখানে সূর্যালোক পৌঁছায় না, সেক্ষেত্রে উদ্ভিদরা কিভাবে তাদের সালোক সংশ্লেষণ সম্পন্ন? ওকে, ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন। এবার কি ধরে গেলা? প্রশ্ন কম করে নাই, পারবাকে বলতে? খুবই জেনারেল কনসেপ্ট। আচ্ছা, ও খুবই একটা প্রশ্ন করছে আর কি, যে অ্যামাজন ফরেস্ট কিছু জায়গায় এত উঁচু যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছায় না, তাহলে ওখানে উদ্ভিদ বেঁচে থাকে। মাটিতে যেগুলো উদ্ভিদ আছে সূর্যের আলো যাদের লাগে তারা একটা বাঁচবে না, এটা কোনো সন্দেহই নেই। ওকে, কিন্তু যারা স্যাপ্রোফাইটিক আছে, যারা হলো অন্য উদ্ভিদের উপরে নির্ভরশীল আর কি, তারা বাঁচবে। ওই সকল উদ্ভিদ বা ওই সকল কি ফানগাস টানগাস ওরা নিচের দিকে বেঁচে থাকবে। আর ওই উদ্ভিদ গুলো কারা বেঁচে থাকে, অর্থাৎ যে উদ্ভিদের নিচের দিকে মাটি, ওই উদ্ভিদে তারা আগায় তো ঠিকই সূর্য আলো পৌঁছে দিচ্ছে। ওই উদ্ভিদের একদম টিপ, ধরো এখানে গাছটা আছে, ওই গাছের মাথায় কি সূর্যের আলো পড়তেছে না, ও তো বেঁচে থাকবে। ও তো সূর্যের আলো মাথার উপর পড়তেছে, ওখানে ওদের পাতাও আছে, সালোক সংশ্লেষণ করে এক জায়গায় হলে সারা শরীরে পৌঁছে দিতে পারবে। কারণ আমরা জানি যে খাদ্যের কাঁচামাল পরিবহন করে হলো জাইলেম, আর প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করে কি ফ্লোয়েম। সো ফ্লোয়েম যে কোনো জায়গা থেকে খাদ্য সারা শরীরে পরিবহন করে নিয়ে যেতে পারবে। সো যারা যেটা হবে, যে গাছটা উঠে গেছে আর কি, সে তো বেঁচেই যাবে আর কি। আর যে গাছটা এখন মনে করো এখন ওখান থেকে একটা বীজ পড়ছে নিচে, সেই গাছটাকে আর হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ কোনোভাবে সে সালোক সংশ্লেষণ করতে পারতেছে না। অন্ধকার, একদম অন্ধকার। ওকে, ডান। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া আক্তার ঋতু। আমার প্রশ্ন হচ্ছে, অ্যামাজন বন ধ্বংসের বর্তমান একটি বৃহৎ কারণ হচ্ছে আবাসনের জন্য বন ধ্বংস করা। এখন আমার প্রশ্ন হচ্ছে, বন রক্ষা করে আবাসন ব্যবস্থার সংকট নিরাময়ের পদক্ষেপ হিসেবে সরকার কি কি ব্যবস্থা নিতে পারে? ওকে, খুবই বিশাল একটা ভাস্ট প্রশ্ন এবং এটা বাইরের দেশের সরকারের বিষয়। তারপরে আমরা এটা নিয়ে কনসার্ন থাকি আর কি। কনসার্ন থাকারই বিষয়, কারণ হলো যে ধরো তোমার পাড়াতে এক বাড়িতে আগুন লাগলে অন্য বাড়িতে আগুন লাগার সম্ভাবনা বেশি, তাহলে ওই বাড়িতে আমাদের সতর্ক করতে হবে। তো অ্যামাজন ফরেস্ট যদিও ব্রাজিলে অবস্থিত, বাট ওইটা নিয়ে কিন্তু বিশ্বের যারা মোরল আছে আর কি, তারা কিন্তু কথা বলে। ধরো জাইর বলসোনারো ছিল, তারা, তোমরা কি প্রশ্ন আনসার দিবা? জাইর বলসোনারো যে ছিল আর কি, সে হলো তোমার হলো ব্রাজিলের প্রেসিডেন্ট ছিল। এই বেটা এসে উদ্যোগ নিছে এরকম যে এখানে যত পারো অ্যামাজন ফরেস্ট কাটো আর কৃষি জমি বের করো। কৃষি জমি বের করলে দুইটা লাভ, এক হলো যে তারা চাষ করবে, দুই হলো গরু আবাদ করবে, গরু চাষ করবে। তোমরা জানো যে বাংলাদেশে তারা কিন্তু গরু ছাপাই দিতে চেয়েছিল মাংস আকারে, কিন্তু বাংলাদেশ সরকার নেয় নাই। অবশ্যই যদি লাইভ যদি ক্যাটেল দিতে পারেন তাহলে নেব, কিন্তু প্রসেস করা মাংস তারা নেবে না, ধর্মীয় কারণে নেয় আর কি।
কারণ ওখানে কিভাবে জবাই করা হয় সেটা নিয়ে সন্দেহ থাকে আর কি, ওই জন্য নেওয়া হয় না আর কি। তো বিষয়টা বুঝো আর কি। এবং তাদের হিউজ পরিমাণ কিন্তু সাপ্লাই আছে, যে ক্যাটেল সাপ্লাই দেয় তারা, ক্যাটেল মাংস আরো কি দিতে পারে। তো এই যে তারা, সে এসে যখন নির্বাচিত হওয়ার পরে সে কিন্তু একটা উগ্র নেতা ছিল কিন্তু, এই জাইর বলসোনারো। হ্যাঁ, সে ছিল ডানপন্থী, সে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করতো এবং খুবই উগ্র ছিল। এইটাকে সেন্টিমেন্টে ইউজ করে সে কিন্তু ক্ষমতায় এসেছিল। এসে সে কিন্তু ওই যে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটতেছে আর কি, সে কিন্তু ইচ্ছাকৃত ভাবে বলে দিছে যে এটা করো, করে আমাদের ল্যান্ড বাড়াও, তাহলে আমাদের অর্থনৈতিক ভাবে কি হবো, স্বাবলম্বী হবো। ওরা চিন্তা করে এরকম যে আমাদের দেশে এত বড় জায়গা, যেরকম 55 লক্ষ বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশের মতো 40টা বাংলাদেশ প্রায়, তাই নাকি? এত বড় একটা জায়গা যদি আমি চাষবাস করতে পারি তাহলে আমার তো বিশাল লাভ হবে আর কি। তাহলে আমার দেশের এই গাছ দিয়ে অন্য দেশের অক্সিজেন দিয়ে আমার লাভ আছে, অন্য দেশের কার্বন ডাইঅক্সাইড খেয়ে আমার লাভ আছে, তাহলে আমার এইভাবে চিন্তা করবো। তো ওইভাবে সে চিন্তা করতেছিল। তো করার ফলে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, নাম শুনছো? এমানুয়েল ম্যাক্রন। তো সে এসে বললো যে এই জয়ের বলসোনারো এই বনভূমিকে ধ্বংস করে হতেছে। তখন জয়ের বলসোনারো যে তোমার হলো ব্রাজিলের প্রধানমন্ত্রী ছিল সম্ভবত, বা প্রেসিডেন্ট কোন একটা। তো সে এসে বললো যে এটা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, আমাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ হয়েছে। তো যাই হোক, যুদ্ধ চলতে থাকলো আর কি। তো আলটিমেটলি যেটা, আবাসনের কথা চিন্তাই করা যাবে, আবাসনের কথা চিন্তাই করা যাবে না। কেন চিন্তা করা আমি বলি, তোমরা ছোটবেলা একটা গল্প শুনছো না, একটা লোক রাগ করে জঙ্গলে চলে গেছে আর কি, যে বাসায় থাকবো না। তার পরিণাম কি হয়েছিল শেষমেশ? পুরো একটা সাম্রাজ্য বের ফেলছে না? তাই তো এরকম যে আমি ওখানে থাকতে পারতেছি না, ইঁদুর আমার জিনিসপত্র কেটে ফেলতেছে, ইঁদুরের জন্য বিড়াল আনলো, বিড়ালের খাওয়ানোর জন্য গরু আনলো, গরু রাখার জন্য ভাইরি আনলো, এরকম আনতে আনতে সব সাম্রাজ্য নিয়ে চলে আসছে, তাই না? তো ওই রকম ব্যাপারটা, ওখানে যদি তুমি আবাসনের চিন্তা করো, আলটিমেটলি এটা ধ্বংস হবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা আর কি। কথা বুঝতে পারছো? তো এই জন্য এগুলো চিন্তাই করা যাবে। এখন যারা আদিবাসী থাকে তারা কিন্তু বনভূমিতে ওইভাবে কিন্তু ধ্বংস করে না। আদিবাসীদের ব্যাপারটা ভিন্ন। তারা হলো, আদিবাসীকে আমরা বলতে পারি ওরাও এক প্রকার অ্যানিমালি। হ্যাঁ, রিয়েলি। ধরো বাঘ, ভাল্লুক, সিংহ যেরকম আছে, ওরা ঠিক সেইভাবে থাকে, ওরা প্রকৃতিতে ব্যালেন্স রেখে চলে, কিন্তু আমরা সেরকম না। তো আমার মনে হয় এটা একটা মানে ঠিক হবে না। আর ওইখানে সরকারের কথা যদি বলতে চাও তাহলে তো কথাই নেই, সরকার তো চায় কেটে ফেলতে আর কি, সরকার ভূমিকা নিতে চায় না আর কি। সরকার যেটাকে বহির্বিশ্বের চাপকে কন্ট্রোল করার জন্য সে ওইভাবে প্রদর্শন করে না। এবং তোমরা কি জানো অ্যামাজন ফরেস্টের মধ্যে ট্রেন লাইন আছে? আজকে গিয়ে দেখো, সার্চ দিয়ে, অ্যামাজন ফরেস্টের ভিতরে ট্রেন লাইন আছে, এ পাশ থেকে উঠছে কাঠ সংগ্রহ করার জন্য। ওকে, হিউজ পরিমাণ কাঠ আসে এখান থেকে, যে কাগজের সাপ্লাই আর কি, কাঠ দিয়ে তো কাগজ বানায়। তারপরে মধু সাপ্লাই অ্যামাজন থেকে, অর্থাৎ ব্রাজিল থেকে কিন্তু চিনি সাপ্লাই, জানো? আমরা কিন্তু চিনি কিনি ব্রাজিল থেকে, চিনি হিউজ পরিমাণ চিনি তার তৈরি করতে হবে। বিশাল একটা দেশ না, অনেক বড় দেশটা এটা। তো যাই হোক, এই হলো বিষয়। আজকের প্রেজেন্টেশন খুবই চমকপ্রদ হয়েছে, বিশেষ করে প্রশ্নগুলো দারুণ দারুণ প্রশ্ন ছিল, আর প্রেজেন্টেশন পর্বত দারুণ ছিল, আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো এইভাবে আমরা আমাদের এই পর্যায়ে এই প্রেজেন্টেশন গুলো চালিয়ে যেতে থাকবো আর কি। ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমনে করবেন এটা?